হোয়াট ইজ ট্রানজিশন ইন কেজ অফ পাওয়ার পয়েন্ট? পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে ট্রানজিশন কি এখন আমি একটু পড়ে শোনাই। পাওয়ার পয়েন্টে ট্রানজিশন হলো স্লাইডের মধ্যে এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার সময় যে অ্যানিমেশন বা প্রভাব ব্যবহার করা হয়, এটি প্রেজেন্টেশনে দৃশ্যমানতা বা আকর্ষণ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে একটু দেখতে আসো, এগুলাকে বলা হয় পাওয়ার পয়েন্টের এক একটা স্লাইড, এক একটা কি স্লাইড। তাহলে এই স্লাইড থেকে এই স্লাইডে যাওয়ার সময় যে অ্যানিমেশনটা হয়, এই স্লাইড থেকে এই স্লাইডে যাওয়ার সময় যে ইয়াটা হয়, সেটাকে বলে ট্রানজিশন। এই যে আমরা ট্রানজিশনের আন্ডারে এগুলো আমরা দিতে পারবো। আমরা রান করছি, রান করে দেখো, হচ্ছে প্রথম স্লাইড, দ্বিতীয় স্লাইড, তৃতীয় স্লাইড, অ্যানিমেশন দেখতেছ নি? ওকে, তাহলে আমরা ট্রানজিশন পার্টটা শেষ করলাম, বুঝছো নি কথাটা? তারপরে আসি আমরা, হোয়াট ইজ অ্যানিমেশন ইন কেজ অফ পাওয়ার পয়েন্ট অ্যান্ড গিভ সাম অ্যানিমেশন নেম, কিছু নাম দাও। অ্যানিমেশন কি? পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে অ্যানিমেশন কি? তাহলে অ্যানিমেশনটার সংজ্ঞাটাকে পড়ে আসি। পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন হলো একটি ফিচার যা স্লাইডের মধ্যে অবস্থিত। ফিচার মানে একটু আগে বলছি বৈশিষ্ট্য। ফিচার মানে কি? বৈশিষ্ট্য। পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন হলো একটি ফিচার মানে বৈশিষ্ট্য যা স্লাইডের মধ্যে অবস্থিত বিভিন্ন উপাদান যেমন টেক্সট, ছবি, গ্রাফিক এবং অন্যান্য অবজেক্টকে গতিশীলভাবে প্রদর্শন করতে ব্যবহৃত হয়। প্রদর্শন করতে ব্যবহৃত হয়। তাহলে জিনিসটা একটু দেখে আসি। এই যে হচ্ছে এক একটা স্লাইড, এগুলো কি? এখন মনে করো এই স্লাইডে আমি একটু লিখবো, কি লিখবো? মনে করো হ্যালো, জাস্ট বোঝানোর জন্য, HELLO। তাহলে এইটা একটা লেখা না, সবাই দেখতে পাচ্ছ? এখন এই লেখাটাকে আমরা অ্যানিমেশন করে দেখবো। এই লেখাটাকে আমরা সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করে আমরা অ্যানিমেশনে আসলাম। অ্যানিমেশনে এসে আমরা কি দিতে পারি? আমরা এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, তো আমরা ফ্লাই ইন দিলাম। তাহলে এইভাবে লেখাটা, এখন আমরা এটাকে রান করে দেখি, দেখবো লেখাটা নিচ থেকে উপর দিকে আসবে। এই যে এটা হচ্ছে রান বাটন, দেখো তো লেখাটা, আমরা ক্লিক করি, দেখো লেখাটা কই এখন আছে? লেখাটা এখানে কি আছে? এখন দেখো এই দেখো নিচ থেকে উপরে আসলো। তাহলে এইটা আমরা এই যে মোশনটা, এই মোশনটা আমরা অ্যাপ্লাই করছি স্লাইডের মধ্যে করছি না স্লাইডের উপাদানের মধ্যে করছি? এই আমি শোনো, এই পুরোটা হচ্ছে স্লাইড, এই পুরোটা হচ্ছে কি স্লাইড। আর এই লেখা আর স্লাইডের মধ্যে যদি আমি কোনো ছবি যোগ করি, এগুলো হচ্ছে স্লাইডের উপাদান। আমার কথা কি বুঝতে পারছি? আমরা যদি পুরো পেজের উপর কোনো কিছু প্রয়োগ করি, সেটা হচ্ছে ট্রানজিশন হইবে। আর পেজের মধ্যে কোনো উপাদানের উপর যদি কোনো মানে কোনো কিছু প্রয়োগ করি, তাহলে সেটা কি হইবে? সেটা অ্যানিমেশন হইবে। সেটা কি হইবে? তাহলে অ্যানিমেশনটা প্রয়োগ করা হয় পেজের মানে স্লাইডের উপাদানের উপর, আর ট্রানজিশন প্রয়োগ করা হয় পুরো পেজটার উপরে। পার্থক্য বুঝছো? তাহলে এইরকম আমরা এটা এখান থেকে বেরোয় আসি। তাহলে এইরকম দেখো অ্যানিমেশনের আন্ডারে অনেক অ্যানিমেশন আছে। একটার মধ্যে চাইলে আমরা একটা লেখাতে আমরা দুইটা অ্যানিমেশন দিতে পারি। তাহলে রান করে দেখো, এই হইল না, একটাই নিচ্ছে, যাক সমস্যা নেই, দুইটা দেওয়া যায়। তাহলে অ্যানিমেশন আর ট্রানজিশনের মধ্যে পার্থক্য কি বোঝা গেল? তাহলে দেখো এখন সংজ্ঞাটা পড়লে কিন্তু তোমার ভিজুয়ালেশন তৈরি হবে, কারণ এখন তোমাকে দেখাই দিচ্ছি না আমি জিনিসটা। এখন সংজ্ঞাটা পড়লে তোমার মাথার মধ্যে ক্যাচ করবে যে পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন হলো একটি ফিচার মানে বৈশিষ্ট্য যা স্লাইডের মধ্যে বিভিন্ন উপাদান যেমন টেক্সট, আমি টেক্সটের মধ্যে দেখাইছি, ছবিতেও করা যায়, গ্রাফিক্স এবং অন্যান্য অবজেক্টকে গতিশীলভাবে প্রদর্শন করতে ব্যবহার করা হয়। তাহলে অ্যানিমেশনটা স্লাইডের বিভিন্ন উপাদানকে গতিশীল করে। কি করে? এটি উপাদানগুলোর উপস্থিতি, প্রবেশ বা অদৃশ্য হওয়ার সময় বিশেষ অ্যানিমেশন বা ইফেক্ট ব্যবহার করে। ওকে, কয়েকটি অ্যানিমেশনের নাম দেওয়া হলো, এখানে নাম দেওয়া হবে, নাম দেওয়া, একটু কারেকশন করে ফেলি, দেওয়া আমাদের বাংলায় লিখতে হবে না, কয়েকটির নাম। আচ্ছা, অ্যানিমেশনের কয়েকটি নাম, শেষ, শর্টকাট লিখলেও তো হয়। অ্যানিমেশনের কয়েকটি নাম বুঝবে না? এখন দেখো যেমন এন্ট্রাস, শুধু নামগুলো মনে রাখবা। এন্ট্রাসের মধ্যে কি ফেড, ফ্লাই ইন, জুম,
এই তিনটা অ্যানিমেশনের নাম মনে রাখবা, স্পিন, পালস, ফেড আউট, ডিজেপিয়ার, এগুলো হচ্ছে বিভিন্ন অ্যানিমেশন। এটা আমরা যখন করবো তখন আমরা এগুলা প্রয়োগ করবো না। মোশন পাথ না, কয়েকটা নাম মনে রাখবো, যেখান থেকে তিনটা, ওগুলো দরকার নেই। এখান থেকে তিনটা, এখান থেকে দুইটা, পাঁচটা মনে রাখলে না, তোমাকে তো বলবে কয়েকটা নাম লিখতে, বুঝছো নি? ফেড, উচ্চারণগুলো বলে দিই, ফ্লাইট, জুম, স্পিন, স্পিন মানে এরকম ঘুরবে, পালস। তাহলে অ্যানিমেশন আর ট্রানজিশন পাশাপাশি দিছি, জানো তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এখন দেখো হাউ টু রান অর রান অ্যান্ড স্টপ এ পাওয়ার পয়েন্ট স্লাইড। কিভাবে পাওয়ার পয়েন্ট স্লাইড রান করতে হয় এবং স্টপ করতে হয়, সেটা হচ্ছে রান করার জন্য F5 চাপতে হয়, আর স্টপ করার জন্য ESC তে চাপতে হয়। কিবোর্ডে একটা বাটন আছে, সবাই দেখো, ESC, একদম উপরের দিকে বাম দিকের কোনায়। এখন আমরা এই যে পাওয়ার পয়েন্ট আছে না, এটাকে আমরা রান করব। তাহলে আমরা দেখো প্রজেক্টটা দেখো, সবাই প্রজেক্টটার দিকে তাকাও, F5 চাপ দিলাম, দেখো রান করছে, নি? পরেরটা যাওয়ার জন্য আমরা এরো চিহ্নতে চাপ দিছি, পরের পেজে আসলো। তারপরটা যাওয়ার জন্য এরো চিহ্নতে চাপ দিলাম। এখন আমি এটাকে রান করা বলে, এটাকে কি করা বলে? এখন রান করা শেষ, আমার এখন এটাকে কাটতে হবে না, তাহলে ESC তে চাপ দিব, দেখো এটা বের হয়ে গেছে। ওকে, এটা যখন আমরা পাওয়ার পয়েন্ট করবো তখন তো তোমরা করবাই। আচ্ছা, 28 নম্বর দেখো, হোয়াট ইজ দ্য স্লাইড মাস্টার ইন দ্য কেজ অফ পাওয়ার পয়েন্ট। বাংলা কি? পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে স্লাইড মাস্টার কি? দেখো, স্লাইড মাস্টার হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি বিশেষ ভিউ, যা ব্যবহার করে প্রেজেন্টেশনের জন্য সমস্ত স্লাইডের জন্য একটি অভিন্ন ডিজাইন মানে নকশা, লেআউট এবং ফরম্যাটিং তৈরি করা যায়। এটি একটি টেমপ্লেটের মতো কাজ করে, যেখানে আপনি ফন্ট, রং, ব্যাকগ্রাউন্ড এবং অন্যান্য ডিজাইন উপাদান সেট আপ করতে পারেন। তাহলে পাওয়ার পয়েন্টের স্লাইড মাস্টারটা কি? স্লাইড মাস্টারটা হচ্ছে, আমরা যদি দেখাই, পাওয়ার পয়েন্ট তো আমাদের এখানে আছেই, সবাই লক্ষ্য করতেছ? আমরা এখানে দেখো ভিউতে গেলাম, ভিউতে গিয়ে দেখো এখানে স্লাইড মাস্টার একটা আছে, স্লাইড মাস্টার ক্লিক করলাম, সবাই মনোযোগ দিয়ে দেখো। এখন আমরা কি করবো জানো? এটার ডিজাইনটা আমরা পাল্টাবো। তাহলে ডিজাইনটা পাল্টানোর জন্য আমরা কি করবো, এই লেআউটগুলো আমি আমার মতো ডিজাইন করতেছি, মানে তাদের ডিজাইন আমি নেব না। আমি কার ডিজাইন নিব? আমার ডিজাইন। এখানে এটা করার পরে দেখো ইনসার্টে গিয়ে বিভিন্ন শেপ দিব। দ্রুত স্লাইড মাস্টার দেখাইলে তোমাদের এই প্রশ্নটা শিখতে সুবিধা হবে। কি হবে? সুবিধা হবে। এই দেখো এখানে একটা করলাম, তারপর কন্ট্রোলের চাপ দিয়ে ধরে এটাকে আনলাম, এটাকে একটু ছোট করে দিলাম। ওকে, আবার শেপে গিয়ে আমরা কি করি? আমরা দ্রুত ডিজাইন করি। শেপে গিয়ে আবার স্কোয়ার নিলাম, স্কোয়ার নিয়ে আমরা এখান থেকে, অবশ্যই বড় হয়ে গেছে, আচ্ছা অসুবিধা নেই। এই দেখো এখান থেকে আমরা কি করবো, এটারে বড় করে দিলাম। এটাকে আমরা মনে করো একটা ডিজাইন, এটা একটা কি ডিজাইন, এইটা একটা ডিজাইন। এখন এই যে ডিজাইনটা করলাম, সবাই খেয়াল করো, এই ডিজাইনটা এখন প্রত্যেক স্লাইডেই থাকবে। দেখো এখন আমি এখান থেকে পাল্টে দেবো, রাইট বাটন ক্লিক করে লেআউটে গিয়ে, এই দেখো আমার ডিজাইনটা কই, এটা না, এই দেখো। এখন এগুলো ডিলিট করে দিই। ডিলিট কোথায়? ডিলিট স্লাইড, ডিলিট স্লাইড, ডিলিট স্লাইড। নতুন স্লাইড নাও, নিউ স্লাইড। দেখো একই ডিজাইন, দেখছো নি? সবাই একটু খেয়াল করো, খেয়াল করলে বুঝতে পারবা ডিজাইনটা একই না। আমি যত এখন নতুন স্লাইড নিব, আমি যে ডিজাইনটা করছি আমার ডিজাইনে আসবে। এই ডিজাইনটা আমি একটু করলাম না, তাহলে দেখো তো এখন সঙ্গে কিন্তু মিলবে যে এমন একটা ডিজাইন, যে ডিজাইনটা প্রত্যেকটা স্লাইডে অ্যাপ্লাই হচ্ছে। আমি আবার নতুন স্লাইড নেব, সবাই লক্ষ্য করো। দেখো তো সবগুলোতে একই ডিজাইন হচ্ছে না? আমি যে ডিজাইনটা করছি এখন কি তাদের ডিজাইন আইতেছে? এখন কার ডিজাইন আসতেছে? আমার ডিজাইন। এবং প্রত্যেকটা স্লাইডে অটোমেটিক আসতেছে না, নাকি আমি বারবার ডিজাইন করতেছি? অটোমেটিক। এটাকে বলা হয় স্লাইড মাস্টার। যে তুমি স্লাইড মাস্টারে গিয়ে এরকম ডিজাইন করবা, এই ডিজাইনটা তখন প্রত্যেক স্লাইডে, এগুলোকে বলা হয় এক একটা স্লাইড। এখানে কয়টা স্লাইড আছে? 60টা। তাহলে এখন দেখো সংজ্ঞাটা এখন পড়লে তোমার ভিজুয়ালাইজেশন হবে। কি হবে? মানে মাথায় তখন মানে ধরবে। দেখো স্লাইড মাস্টার হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি বিশেষ ভিউ মানে ডিজাইন, ভিউ মানে কি? দৃশ্য, যা ব্যবহার করে
প্রেজেন্টেশনের সমস্ত স্লাইডের জন্য। তো এখানে কয়টা স্লাইড আছে? সমস্ত স্লাইড না, নি 4টা স্লাইডটা তুমি কি সমস্ত বলতে হবে না? সমস্ত মানে কি সবগুলো না? সমস্ত কই জানি সমস্ত স্লাইডের জন্য একটি অভিন্ন নকশা মানে কি ডিজাইন, অভিন্ন ডিজাইন নিচ্ছে না, তোমরা তো দেখতেছি নাকি দেখতেছো না? এইটার লগে এই ডিজাইনের কোনো পার্থক্য আছে না, তাহলে তো অভিন্ন, ঠিক আছে নি কথাটা? তাইলে দেখো এখন দেখো পড়লে তোমার ভিজুয়ালাইজেশন হবে। একটি অভিন্ন নকশা মানে ডিজাইন, লেআউট এবং ফরম্যাটিং তৈরি করা যায়। তাহলে স্লাইড মাস্টারের জন্য সবগুলো স্লাইড মাস্টারটা কি দিলে সবগুলো স্লাইডের জন্য একটি অভিন্ন নকশা, লেআউট এবং ফরম্যাটিং তৈরি করা যায়। জাস্ট এতটুকু দিলেই আনা, বুঝছো না কথাটা? তারপরে যদি পারো, মনে করো তোমার ব্রেন একটু ভালো পরিশ্রম করতে পারো, একটু সুন্দর করে দিতে পারো, এটি একটি টেমপ্লেটের মতো কাজ করে, যেখানে আপনি ফন্ট, রং, ব্যাকগ্রাউন্ড এবং অন্যান্য ডিজাইন সেট আপ করতে পারেন। আমি সেট আপ করছি না একটু আগে, এটাকে আপনি হয়েছে? এই যে 2টা বৃত্ত আর এই যে স্কোয়ার তোমাদের চোখের সামনে কি সেট আপ করছে না, নাকি আপনি হয়েছে? সেট আপ করছে, কি করছেন? তাহলে কি বুঝছো নি? তাহলে একটু দিলা একটু, এটি একটি টেমপ্লেটের মতো কাজ করে, যেখানে আপনি ফন্ট, রং, ব্যাকগ্রাউন্ড, অন্যান্য ডিজাইন উপাদান সেট আপ করতে পারেন, যা প্রেজেন্টেশনের সমস্ত স্লাইডে স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করা হয়। দেখছো নি, আমি যত স্লাইড ওপেন করবো স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ হচ্ছে না, আবার দিই নিউ স্লাইড, দেখছো নি ডিজাইনটা স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ হচ্ছে নি। ওকে, একটা প্রেজেন্টেশনে একাধিক স্লাইড মাস্টার থাকতে পারে, এখানে আমি একটা করছি, বুঝছো নি? চাইলে তুমি একাধিকও করতে পারবা। তাহলে স্লাইড মাস্টার এখন তুমি যখন বাসায় পড়বা এইরকম ভিজুয়ালাইজেশন হইতে হবে। আমি যেমনি বুঝাই দিলাম, আমি যেভাবে বুঝাইলাম এরকম আসবে নি মাথায়। তারপরে দেখো, খেয়াল করো, কথা বলো না। হোয়াট ইজ দ্য বাই ডিফল্ট সাইজ অফ স্লাইড ইন এ পাওয়ার পয়েন্ট? এই যে এক একটা স্লাইড আছে না, এগুলো সাইজ বাই ডিফল্ট কত? সেটা হচ্ছে দেখো, এটা কোথায় যে আছে ডিজাইন, হ্যাঁ ডিজাইনে দেখো স্লাইড সাইজে দেখো 16:9 ওয়াইড স্ক্রিন, এটা হচ্ছে বাই ডিফল্ট সাইজ 16:9। উত্তরটা দেখো কি লিখছি, 16:9 বাংলায় লিখছি, ওয়াইড স্ক্রিন, বুঝছো নি? হোয়াট ইজ দ্য সাইজ অফ A4 পেপার? তোমরা যে মাইক্রোসফট একটু আগে A4 পেপার নিয়ে কাজ করছো না, তার সাইজ কত? সাইজ হচ্ছে 8.27 ইন্টু 11.69 ইঞ্চি। এটা হচ্ছে ওয়াইড মানে কি? ওয়াইড মানে হচ্ছে মোটা, তুমি কতটুকু মোটা এটা হচ্ছে ওয়াইড। আর হাইটটা হচ্ছে তুমি কতটুকু লম্বা, এটা হচ্ছে কি হাইট। তাহলে আমাদের A4 এর কাগজটা এতটুকু, এত ইঞ্চি মোটা এবং এত ইঞ্চি, মনে থাকবে? মুখস্থ করতে হবে, এগুলো ভাই জিজ্ঞাসা করে। 31 নম্বর আসো, হোয়াট ইজ হেডার? ও 10টা করিনি, 15টা করে গেছি, আমরা একটু পড়বো। হোয়াট ইজ হেডার, ফুটার অ্যান্ড ইন নোট? হেডার, ফুটার এবং ইন নোট কি? হেডার, ফুটার অলরেডি তোমরা দেখে লিখছো। হেডারটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের টপ পেজে থাকে, এটি পৃষ্ঠার শীর্ষে থাকে, যা সাধারণত পৃষ্ঠার শিরোনাম থাকে বা বিষয়বস্তু বা লেখকের নাম থাকে। হেডার ব্যবহার করে আপনি পৃষ্ঠাগুলোর মধ্যে একটি পেশাদারী এবং সুসংগত অভিজ্ঞান তৈরি করতে পারেন। এই লাইন দরকার নেই, এত করেন দরকার নেই, তোমার তো কোনো মতে পাস করা দরকার, ঠিক না? তাহলে এইটা দিবা, এক লাইন দিবা, ঠিক আছে নি? কথা আমার বুঝছো নি? তারপর ফুটারে আসো, ফুটার নিচে থাকে, যেখানে পেজ নাম্বার দেওয়া হয়, ফাইল পাথ দেওয়া হয়, অন্যান্য তথ্য দেওয়া হয়। এটি পৃষ্ঠার নিচে থাকে, সাধারণত পৃষ্ঠা নম্বর, তারিখ বা অন্যান্য সংযুক্ত তথ্য থাকে। ফুটারও শেষ, দরকার নেই, আর কোনো কথা দরকার নেই, এক লাইনে বেশি বানি দরকার নেই। এখন ইন নোটে আসো। ইন নোট হলো একটি নথিতে সংযুক্ত তথ্য, মন্তব্য, যা মূল পাঠের শেষে তালিকাবদ্ধ থাকে। এগুলি সাধারণত আচ্ছা এই বলতে এক লাইন দিবা, ও লাইন দরকার নেই, এই লাইন আমি কাইটা দিই, কঠিন করা দরকার আছে নি? ইন নোটটা তোমরা আমি কই, ইন নোটটা হচ্ছে কি, ওই যে তোমরা যেমন বইতে দেখো না নি, কিছু তথ্য নিচে লেখা না, উপরের একটা মানে বর্ণনার কিছু অংশ তথ্য নিচে দেয়, যেমন এটা এত সালে অমুক ব্যক্তি আবিষ্কার করছে, এটা ওই মূল পাঠে না দিয়ে নিচে নোট করে দেয়, একটু ছোট করে লেখে, হ্যাঁ ছোট করে লেখে, এটা হচ্ছে ইন নোট। এটা হচ্ছে কি ইন নোট? ওই যে উৎস লেখা থাকতে পারে, এরকম আর কি, পাঠকদের জন্য সংশ্লিষ্ট তথ্য প্রদান করতে পারে, এটা হচ্ছে ইন নোট। তাহলে ওইটা আপডেট করে দিলাম। হোয়াট ইজ ইনডেন্ট কিতা মাইক্রোসফট ওয়ার্ডে? ইনডেন্ট হলো, ইনডেন্টটা কি দেখো, যেমন আমি এখানে কার্সর রেখা আমি যদি এটা এইভাবে টান দিই, দেখো সরে গেল না,
এটা হচ্ছে ইন্ডেন্ট, মানে এটা একটা এখন এটা একটা প্যারা হইলো, কি হইলো প্যারা হলো। প্যারা তৈরি করার সময় একটু সামনে গ্যাপ রাখে না জায়গাটা, এটা হচ্ছে ইন্ডেন্ট, সরাসরি দেখাই দিলাম, আবার এটা থেকে ইন্ডেন্ট কেটে দিলাম, বুঝছো না কথাটা? এখন সংজ্ঞা বললে বুঝবা। ইন্ডেন্ট হলো একটি ফিচার যা মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সটের অবস্থান পরিবর্তন করতে ব্যবহৃত হয়। তাহলে আমার এই টেক্সটের দিকে খেয়াল করো, এখানে আমি কার্সর রাখলাম আর এখানে আমি ক্লিক করলাম, দেখছো নি অবস্থা পরিবর্তন হয়েছে নি? সামনে এই দিকে খালি জায়গা হয়েছে না? তা বুঝছো না বুঝো নাই? তাহলে দেখো ইন্ডেন্ট হলো একটি ফিচার যা মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সটের অবস্থান পরিবর্তন করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত প্যারাগ্রাফের শুরুতে একটি নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা তৈরি করতে ব্যবহৃত হয়। প্যারাগ্রাফের শুরুতে একটু খালি রাখি না আমরা, তারপরে তো আমরা লিখি, ওইটাই হচ্ছে ইন্ডেন্ট। প্যারাগ্রাফ সবাই বুঝনি? প্যারাগ্রাফ এক প্যারা দুই প্যারা যখন লিখি আমরা তখন কি সামনে একটু খালি জায়গা রাখি না? ইন্ডেন্ট ব্যবহার করে আপনি একটি নথির কাঠামো এবং পঠনযোগ্যতা তৈরি করতে পারেন। এই এতটুকু দিলেই হবে, চাইলে নিচেরটাও দিতে, নিচের লাইনটাও দিতে পারো নাকি, কাইটে দিই, আমার কথা আছে, বুঝছেন কথাটা? যত শর্ট করা যায় তত ভালো না? হোয়াট ইজ ফায়ারওয়াল অর ইটস ইম্পর্টেন্ট? ফায়ারওয়াল কি এবং এটা অথবা এটাই ইম্পর্টেন্ট কি, যে কোনোটা বললেই তুমি এটা দিয়ে দিবা। তোমাকে বললো ফায়ারওয়ালের সংজ্ঞা কি, অথবা তোমাকে বললো ফায়ারওয়ালের গুরুত্ব কি, তোমাকে যে কোশ্চেনই করুক তুমি কি করবা? তুমি এই উত্তরই দিয়ে দেবে, একই উত্তর, সংজ্ঞাও যা ইম্পর্টেন্সও তাই। ফায়ারওয়াল একটি নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম যা অনুমোদিত এবং অপ্রত্যাশিত ট্রাফিক ফিল্টার করতে সাহায্য করে। মানে অপ্রত্যাশিত, যার অনুমতি নাই আর যার অনুমতি আছে, একজনের অনুমতি আছে আর একজনের অনুমতি নাই, তাহলে দুইজনকে ফিল্টার করতে দিবে না নাকি সবাইকে যাইতে দিবে? সবাইকে কি যাইতে দিবে? এই কারণে এই কম্পিউটার ল্যাবে সবাইকে আইসা বুঝতে পারবে? যারা 18তম ব্যাচের স্টুডেন্ট তারাই তো বুঝতে পারবে নাকি? না আমি কি ভুল বললাম? তাহলে এটাই হচ্ছে ফায়ারওয়াল, এটাই হচ্ছে কি, আমার কথা বুঝো নাই? তাইলে যারা অনুমতি পাইল তাদেরকে আমি বসতে দিলাম, আর যারা অনুমতি পেল না তাদেরকে আমি বের করে দিলাম। এখন এই কাজটা আমি করছি না, তাহলে আমি হচ্ছে ফায়ারওয়াল। আমি কি, আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এই কাজটা কম্পিউটারে যে করবে সে হচ্ছে ফায়ারওয়াল। ফায়ারওয়াল বুঝছো নি? তাহলে একটা যে এই যে একটা ভিজুয়ালাইজেশন তৈরি হলো, এটাকেই বলা হয় বুঝতে পারছি, এটাকেই বলা হয় কি বুঝতে পার। তুমি যখন পড়বা আর মাথার মধ্যে যদি কোনো ভিজুয়ালাইজেশন তৈরি না হয়, তার মানে আসলে তুমি বুঝতেছো না। তুমি আজীবন চেষ্টা করলেও তুমি ওইটা হুবহু করতে পারবে না, চ্যালেঞ্জ। আমার লেখা রাখো, আমার তো টিচিং প্রফেশন 10 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি। তোমার পড়ার মধ্যে ভিজুয়ালাইজেশন আইতে হবে, বুঝছো নি কথাটা? ভিজুয়ালাইজেশন না আইলে ওই পড়া তুমি জীবনও পারবো না, জীবনও না। এটা চ্যালেঞ্জ রইল, তুমি পড়তে থাকো, তুমি বলতে আসবে আমি তোমার ভুল ধরবো। কিন্তু যখনই ভিজুয়ালাইজেশন হইবে, তুমি বইয়ের মতন বলতেছো না, কিন্তু তোমার হইতেছে। তোমরা এই যে ওই মেয়েটা, এই মেয়ের কথা বলতেছি, আবার এই যে এই মেয়েটা আরো কয়েকজন যে পড়া দিচ্ছে, এটা কি হুবহু বইয়ের মতো দিচ্ছে না? একটাও বইয়ের মতো দেয় নাই। আমি তো তাকাইছিলাম, আমি কি কইছি নি তোমারটা হয় নাই? কইছি আমি, কারণ হইছে। কথা আমার বুঝতেছেন? তোমরা যে যা পড়া দিচ্ছ, যারা একদমই যার হইছে না, তাহলে তো আমি কইছি তোমার আমি কিছু করতেই হবে। আর বাকিদের যে পড়া নিছি তাদের কিন্তু বইয়ের মতো কারোরই হইছে না, কিন্তু উত্তর কিন্তু হয়ে গেছে। আর সে বুঝাইতে পারছে র্যাম হচ্ছে স্যার মেইন মেমোরি থেকে একটা জায়গা নিচ্ছে, সরি ভার্চুয়াল মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক থেকে একটা জায়গা নিচ্ছে যেটা র্যামকে সাহায্য করে। কিন্তু বইতে তো আমি এটা লেখি নাই, লেখছি আমি অন্যভাবে, লেখতাম কি, কিন্তু সে নিজের ভিজুয়ালাইজেশন থেকে কিন্তু বলছে। এইটাই হচ্ছে ঘটনা কি বুঝতে পারছো? তাহলে ফায়ারওয়ালটা দেখো বাস্তব উদাহরণে বুঝাই দিলাম। যাদের অনুমতি আছে তারা ঢুকবে, যাদের অনুমতি নেই তাদেরকে ইয়া করবে। আর ট্রাফিকটা কি? ট্রাফিকটা হচ্ছে ওই যে নেটে যে আমরা ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি না, এখন ইন্টারনেট ব্যবহার করলাম আমি একজন ইউজার, তুমি একজন ইউজার, এগুলো হচ্ছে এক একটা ট্রাফিক। এগুলো হচ্ছে কি, এক একটা ট্রাফিক বলা হয়, এক একটা ইউজার এক একটা ট্রাফিক। সে যত ক্লিক করবে, যতই করবে, সেগুলোকে বলা হয় ট্রাফিক। সে যত ডাটা সেন্ড করবে, আপলোড করবে, ডাউনলোড করবে, এগুলো হচ্ছে কি ট্রাফিক। আচ্ছা, এটি কম্পিউটার নেটওয়ার্ক বা সিস্টেমে অনধিকার প্রবেশ প্রতিরোধ করার জন্য ব্যবহৃত হয়। এইটা ফায়ারওয়াল পুরোটাই দিবা, এখানে বাদ দেওয়ার দরকার নেই। আচ্ছা, হোয়াট ইজ ফায়ারওয়াল? আবার হোয়াট ইজ ফায়ারওয়ালের আরেকটা সংজ্ঞা দিচ্ছি, দুইটা পাশাপাশি বোঝা গেছে। আচ্ছা, হোয়াট ইজ ফায়ারওয়াল দরকার নেই, তাহলে এটা কাইটা দিই, ঠিক না? তাহলে এটা দরকার নেই, ওকে। তাহলে
35 পর্যন্ত পড়লে 15টা হবে, তাই না? নাকি? হোয়াট ইজ ওয়েব ব্রাউজার অ্যান্ড গিভ সাম নেম। ওয়েব ব্রাউজার কি এবং কয়েকটি শিখছো আগে? আচ্ছা, ভালো হয়েছে। ইংলিশে শিখছো? আচ্ছা, সমস্যা, তুমি ইংলিশে দিও, আমরা বাংলাতে একটু পড়ে ফেলি। হোয়াট ইজ ওয়েব ব্রাউজার এবং গিভ সাম নেম, এইটা কিন্তু মনে হয় কতবার যে পরীক্ষায় আসছে মনে নাই, অনেক আছে। দেখো, ওয়েব ব্রাউজার হলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের ইন্টারনেটে ওয়েবসাইট এবং অন্যান্য অনলাইন কন্টেন্ট দেখতে এবং নেভিগেট করতে ব্যবহৃত হয়। তাহলে ওয়েবসাইট তোমরা টুকটাক তো ব্রাউজ করছো, ফেসবুক ব্রাউজ করছো না? ফেসবুক ব্রাউজ করছো যে সফটওয়্যার দিয়ে, এটাই হচ্ছে ওয়েবসাইট। কথা আমার বোঝা গেছে? তাহলে ওয়েবসাইট দিয়ে কি করে? ইন্টারনেটের মাধ্যমে অন্যান্য, মানে ওয়েব ব্রাউজারটা কি? ওয়েব ব্রাউজার হলো একটা সফটওয়্যার, এটার সাহায্যে ইন্টারনেট ব্যবহার করে অন্যান্য ওয়েবসাইট দেখা যায়। অন্যান্য ওয়েবসাইট দেখার জন্য যে সফটওয়্যার ব্যবহার করে সেটা হচ্ছে ওয়েবসাইট, বা যে কোনো ওয়েবসাইটে ভিজিট করার জন্য। মানে কথাটা দেখো কতভাবে বলা যাচ্ছে কি যাচ্ছে না? যে কোনো ওয়েবসাইটে ঢুকতে হলে যে সফটওয়্যার ব্যবহার করে সেটা হচ্ছে ওয়েবসাইট। বলো না কেন? এটা মার্ক কাটবে? কাটবে না? তাহলে তুমি বইয়ের মতো দাও বা এইভাবে দাও। কয়েকটি জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম দেখো: গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স। হ্যাঁ, নেভিগেট মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাকে বলা হয় নেভিগেট। তুমি যখন একটা ওয়েবসাইটে গেলা, তুমি এক সময় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলা, এক সময় তুমি চ্যাট দেখলা, এগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছ না? ওইটারই বিভিন্ন জায়গায় যাচ্ছ না? এটা হচ্ছে নেভিগেট, মানে যাতায়াতে সাহায্য করে। বিভিন্ন ধরনের ব্রাউজার দেখো: গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ। হ্যাঁ, ওইটাই তো যে সফটওয়্যার ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার। বললাম না, বিভিন্ন বলো যে সাফারি। এই 4টা ব্রাউজারের নাম মনে রেখো, আরো আছে। আচ্ছা, হোয়াট ইজ মাইক্রোসফট ওয়ার্ড? ও আচ্ছা, আমরা 35টা পড়ছি। তাহলে সবাই শোনো, এই পর্যন্ত থাকলো নাকি?